অনেক কষ্টে সে ড্রাইভারকে মেসেজ করলো। আশাকে যখন কল দিল তখন আশা বলল অনুকে দেখতে যাচ্ছে। তখন মনে মনে ছক কষে নিয়েছিল, এত দ্রুত ফল পাবে সে বোঝেনি। দেখা যাচ্ছে মেসেজ সিন হয়েছে। খুশি ঠিকরে পড়ছে তার। ইস, না জানি কি হচ্ছে। ফাইনালি কিছু করতে পেরেছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছে নীল। সীমন্তিনী এসে দাঁড়িয়েছে। ভাইয়ের সাথে অনুর রিলেশন ছিল? না মানে, শিমো লোকিও না। হয়তো ছিল। আমি জিজ্ঞেস করেছি। আমি জানতাম না, কয়েকদিন আগে জেনেছি। জানলে আমি। অনুকে জিজ্ঞেস করা উচিত ছিল। ভাইয়া যাওয়ার আগে অনুর সাথে তেমন মিশতো না, কথা বলতো না। কিন্তু যেদিন চলে যায় সেদিন পুরো সময় ভাইয়া অনুকে কাছে রেখেছিল। আমি ভেবেছি এমনি। আর তখন অনুর প্রতি মায়ের ব্যবহার তো তুমি জানোই। বড্ড ভুল হয়ে গেছে রে পাগলি। অনুর ভালো করতে গিয়ে নরকে ঠেলে দিয়েছি। এখন কি হবে? ভাইয়া অনুকে দেবে না এদিকে তোমার ভাই? জানি না অনুর কপালে কি আছে। সকালে আশা নীল চলে যাওয়ার পর সাম্য বের হয় অনুর মেডিসিন আনতে। বাসায় এসে অনুর খোঁজ করতে জানতে পারে কিছুক্ষণ আগে নিলয় এসে নাকি ওকে নিয়ে গেছে। সাম্য অনুর রুমে এসে দেখে সত্যি অনু চলে গেছে। অনু কেন গেল? এত কষ্টের কি দরকার? এতটা শাস্তি কেন দিচ্ছে সে সাম্যকে? রেগে সাম্য বেরিয়ে যাচ্ছিল। ওর বাবা আটকে যেতে নিষেধ করে। ও গেলে ঝামেলা আরও বাড়বে। মেয়েটা যদি নিলয়ের সাথে থেকে খুশি থাকে তাহলে তাই থাকুক না। অনুর খুশি তো সব। অনু যদি এটাই চায় তবে তাই হবে। সাম্য যাবে না অনুর সামনে। সকালের খাবার সামনে আনতে দু চোখের বাঁধ ভাঙলো সাম্যর। খুব কান্না পাচ্ছে। কাল মেয়েটা বলেছিল গরম গরম ভাত দিয়ে মুরগির মাংস খেতে ইচ্ছে করছে, সাথে কাঁচা লঙ্কা ভর্তা। কাল রাতেও খেতে পারিনি নীলের ব্যবহারে। আজ হয়তো না খেয়ে চলে গেছে। অনুর রুমে গিয়ে টেবিলে অনুর আধ খাওয়া ভাতের প্লেট রয়েছে। হাতে নিয়ে সেখান থেকে খাবার মুখে নিয়ে কান্না ভেঙে পড়ল সে। মনে হচ্ছে আত্মাটা যেন কেউ বের করে নিচ্ছে। সারা রাস্তা অনুর সাথে নিলয় কথা বলেনি। রাস্তার গরমে এসির গন্ধে দুবার বমি করেছে অনু। সেদিকেও কোনো কিছু বলেনি নিলয়। বাসার রাস্তায় এসে ওকে নামিয়ে দিয়ে একাই ওপরে উঠেছে। অনু খুব ধীরগতিতে রুমে এলো। একটু আসতেই বুঝি হাঁপিয়ে গেছে। ঢকঢক করে 2 গ্লাস পানি খেয়ে নিয়েছে। প্রচণ্ড রকম ক্ষুধা পেয়েছে, কিন্তু ওঠার শক্তি নেই। গা এলে দিতেই ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙলো দুপুরের দিকে। ক্ষুধা পেয়েছে খুব। সে কাল রাতে সীমন্তিনী কয়েক লোকমা ভাত খাইয়েছিল। তারপর আর কিছু খাওয়া হয়নি। এতক্ষণ ওখানে থাকলে সাম্যদা ভারী মাথায় তুলে নিত সবাইকে বকতে বকতে। 7-5 ভেবে অনু লাগেজ খুঁজছিল, কিন্তু পেল না। জানালা দিয়ে দেখলো বাইরে রাখা। নিলয় হয়তো আনতে ভুলে গেছে। আবার নেমে গিয়ে অনু লাগেজ নিয়ে আসছে। এবার কষ্ট একটু বেশি হলো। কাজের মেয়ে দৌড়ে এসে বলল ও নিয়ে যাচ্ছে। অনু পারবে বলে নিজেই নিয়ে এসেছে। রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। কাজের মেয়ে শুটকি রান্না করেছে, কারণ বাসায় কেউ নেই। মা বাবা গ্রামে, নিলয় নীলাভ্র নীল অফিসে, আশা ক্লিনিকে, আর ইরা ওর বাবার বাসায়। ফিরে আসবে সন্ধ্যের আগে। সে জানতো না অনু আসবে, তাই অনু কিছু না বলেই ভাত খাওয়া শুরু করে। মনে হচ্ছে অমৃত খাচ্ছে, অথচ এর গন্ধে কতই না বমি করত। আজ যে বড্ড মাকে মনে হচ্ছে অনুর। বাবা নামক প্রাণীটাকে তার বড্ড দেখতে ইচ্ছে করছে। মায়ের কবরটা স্পর্শ করতে ইচ্ছে করছে। লাঞ্চ ব্রেকে নিলয় বসে আছে। অনুর প্রতি রাগ কমছে না। ইচ্ছে করছে ঠাটিয়ে চর মারতে। প্রেগনেন্ট না হলে বুঝে দিত। শামুককে ভালোবাসলে কেন তাকে ঠকালো? কি মিষ্টিভাবে ছলনা করছে তার সাথে অনু। হঠাৎ নীলাভ্র কল দিয়ে বলে ইরাকে নিয়ে আসতে। প্রথমে না করলেও পরে সে রাজি হয়ে যায়। ইরাদের বাড়ির সামনে দাঁড়িয়ে নিলয় কল দেয় আসতে, কিন্তু যেহেতু ওর ফুপুর বাড়ি তাই যেতেই হয় ভেতরে। নিলয়কে দেখে থমকে গেছে ইরা। একই অবস্থা। হাত ধরে রুমে নিয়ে এসে শাওয়ার নিতে বলে। নিলয় না করলেও ইরার সাথে পারে না। মেয়েটা এত জেদি কেন? নিলয় এখন অনেকটা ফ্রেশ মুডে আছে। সারাদিন পর গোসল খাওয়া ওর মুড অনেকটা ভালো করে দিয়েছে। ইরাকে নিয়ে বিকেলে বেরিয়ে এলো নিলয়। মাঝপথে ইরার বায়না সে ফুচকা খাবে। যেহেতু ইরা প্রেগনেন্ট তাই নিলয় না করে না। দুজনে বেশ ভালোই সময় কাটালো। খুব ভালো লাগছে ইরার। কিছু অপূর্ণ চাওয়া পূরণ করতে পারছে। সারাদিন অনুর খবর না পেয়ে অস্থির হয়ে আছে ওর মামা। না জানি কেমন আছে মেয়েটা। শামুর অধিকার খাটানো কি কাল হয়ে দাঁড়ালো? বড্ড ভয় হচ্ছে। কি আছে মেয়েটার কপালে? শেষ অবধি সুখের দেখা পাবে তো? অনু কেমন আছে? অনুর কথা মনে হতে নিলয়ের মুখের রং পাল্টে গেছে। স্বাভাবিকভাবে থাকতে চাইছে নিলয়। হুম, ভালো আছে। আমি সবটা জানি, আমার থেকে লুকিয়ে কি লাভ? নিলয় চুপচাপ তাকায় ইরার দিকে। দেখ নিলয়, যত কাছের ভাই হোক না কেন, বিয়ের পর বোনের বাড়ি এসে জড়িয়ে ধরে না। তারপর তাকে নিয়ে এত চিন্তা, এইসব স্বাভাবিক না। স্বামী ব্যতীত অন্য কেউ নাক ফুল দেয়, এইসব কেন ভাবিসনি?
নীলাই চুপচাপ। কি বলবে সে? সত্যি তো। ক্যাম্পাস যাওয়া বন্ধ করলি, এত গার্ড রাখলি, তাও কি হলো? তোর তো এত দ্রুত বাচ্চার প্ল্যান ছিল না? ফিজিক্যাল ইনভলভ হওয়ার সময় তুই কি প্রোটেক্টিভ ছিলি না? এইসবের উত্তর তুই ভালোই জানিস। আমি বলছি না বাচ্চাটা সমস্যা, কারণ সম্ভব না এটা। অনুর 5 মাসে সাম্য আসে, কিন্তু তাই বলে অনুর পেটে যে বাচ্চা, এটা তুই কিভাবে শিওর? নীলাইকে চুপ থাকতে দেখে ইরা আরো সাহস পেল। শোন, যে মেয়েদের একজনই চলে না, তাদের বাইরে যেতে হয় না। এরা ঘরের পুরুষদের সাথে থাকতেও দ্বিধা করে না। ভেবেছিলাম বলবো না, কিন্তু না বলে পারছি না। আমি পারছি না তোকে কষ্ট দিতে। নীলাই কৌতূহল নিয়ে তাকায় ইরার দিকে। ইরাও সম্মতি পেল। আচ্ছা, নীলাব্র আর নীলের সাথে ওর কিসের এত ভাই ভাই বলতো? আপন ভাই তো আর না। নীলাব্রর না হয় আমি আছি, সে কোনো বিপথে যাবে না, কারণ আমার ভালোবাসা বেঁধে রেখেছে ওকে। কিন্তু নীল, কিসের এত কেয়ারের নামে হাসাহাসি ঢলাঢলি? এতই সোজা নাকি দুনিয়া? বাকিটা তুই ভালো বুঝিস। মাঝে মধ্যে কিছু আত্মার সম্পর্ক গিলে ফেলে তৃপ্তির ঢেকুর তুলতে হয়। সামাজিকতা, ধর্ম, মনুষ্যত্ব সব না হলে ঠুনকো হয়ে যায়। এমন সম্পর্কগুলোতে শারীরিক দূরত্ব মেনে নিলেও মানসিকভাবে অনেক কাছাকাছি থাকে। সামনাসামনি দুটো মানুষ দক্ষ অভিনয় করে চলে একে অপরের সাথে। ভেতরে ভেতরে দুজনে জানে কতটা অসহায় একজন অপরজনকে ছাড়া। তবুও যেন এমন জঘন্য খেলায় মত্ত থাকে দুজনে। সারাদিন সাম্যর খুব উসকুস করে কাটলো। কোনোভাবেই যোগাযোগ হয়নি অনুর সাথে। মেয়েটা কেমন আছে, কি করছে, এসব ভাবাচ্ছে তাকে। এদিকে কল দিল, ফোন বন্ধ। বাধ্য হয়ে সে আশাকে কল দিল। হ্যালো, ইয়েস মিস্টার সাম্য, বলুন। কোথায় আপনি? ক্লিনিকে। বাসায় কখন যাবেন? অনুর সাথে বাসায় কে? মানে? বাংলা বোঝেন না? মেজভাবি তো আপনার বাড়ি। না, আপনার গুণধর ভাই সকালে এসে নিয়ে গেছে। না মানে ভাবি বাসায় একা। একা মানে? আমরা যার যার কাজে, মা আব্বা তো গ্রামে। আশ্চর্য তো, আপনার এমন কেন? রেগে যাচ্ছেন কেন? রাগাবো না তো কি করব? আদর করব? রিডিকুলাস পিপলস। সাম্য ফোন কেটে দেয়। আশা চুপচাপ বসে থাকে। আচ্ছা, লোকটা কি কখনো ভালোভাবে কথা বলতে পারে না? নীল অফিস থেকে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছে কেবলমাত্র। অমনি কারো বমি করার শব্দ শুনছে। আপাতত বাসায় কেউ নেই, হয়তো কাজের মেয়েটা টিভি দেখছে। এই ভেবেই পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করছে। ঘুম ঘুম ভাব চলে এসেছে। এমন সময় কাজের মেয়ে দৌড়ে এসে নীলকে ডাকছে। অনু আর মামা বাড়িতে, এখানে কি করে আসবে? নীল দ্রুত উঠে অনুর রুমে যেতে দেখে ওয়াশরুমে বেসিনের ওপর 2 হাতে ভর দিয়ে নিচু হয়ে আছে সে। চুল ছাড়া, প্রায় ভিজে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। আশাকে আসতে বল, আর শোন, লেবুর শরবত নিয়ে আয়। পাশে রাখা চুলের ক্লিপ দিয়ে কোনো মতে চুল আটকে দেয়। চোখ মুখে পানি দিয়ে নিয়ে এসে বসিয়ে দিয়ে ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে দিয়েছে। অনুর শরীর ভালো না, যে কোনো সময়ে যে কিছু হতে পারে। পরনের মেক্সি ওড়না সব ভিজে গেছে। দ্রুত কাজের মেয়ের কাছে গিয়ে বলে, তুই ওকে চেঞ্জ করে দে, আমি শরবত নিয়ে আসছি। বারবার আশার ফোনে কল দিয়েও পাচ্ছে না। আশ্চর্য, মেয়েটা ফোন কেন বন্ধ রেখেছে? ওর অবস্থা থেকে নিরুপায় হয়ে কল করলো ওদের মাকে। আশ্চর্য, এদের সবার প্রবলেমটা কি? 7-5 না ভেবে নিজেই এগিয়ে গেল অনুর রুমের দিকে। অনু হেলান দিয়ে বসে আছে। শ্বাসকষ্ট হচ্ছে মেয়েটার, বেশ দুর্বল মনে হচ্ছে। ওর পাশে গিয়ে বসে গ্লাসটা এগিয়ে দিল নীল। অনু চোখ খুলে তাকিয়ে দেখে বলল খাবে না। নীল ওর মুখের সামনে গ্লাস ধরে এক হাতে খাইয়ে দিচ্ছিল। ইরা নিলয় কেবল বাসায় ঢুকেছে। অনু আর নিলয়কে এভাবে দেখে কিছুক্ষণ তাকিয়েছিল নিলয়। বাহ, ভালোই তো সেবা যত্ন চলছে। তা অনু কেমন লাগছে? ভালো। ভালো তো লাগবেই, আফটার অল বাচ্চার বাবার সেবা যত্ন পাচ্ছ। অনু আর নীলকে এভাবে দেখে কিছুক্ষণ তাকিয়েছিল নিলয়। কথাটা শুনে চমকে উঠে দুজনে। নিলয় কি বলছে এদিকে কোনো খেয়াল নেই। নিলয় বলে চলেছে তার কথাগুলো। কেন অনু তাকে ঠকালো? সে কি ফিজিক্যালি এতই আনফিট? নীল উত্তর দিতে গেলে প্রায় ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। এতক্ষণে সবাই এসে গেছে। ওদের কথা শুনে সবাই বুঝেছে কি হচ্ছে। কাজের মেয়েটা কেঁদে কেটে একাকার। বারবার সে বলছে সে ছোট ভাইজান জানে না ভাবি আইছে, সে খুব বমি করলো তাই ভাইজান দেখতে আইছে। নীলয় মানতে নারাজ। সে বলে চলেছে এ বাচ্চার বাবা নীল। বিয়ের আগে সাম্য, এখন নীল। অনু শুধু ঠকিয়েছে। ও খারাপ, রাস্তার মেয়ে। যত খারাপ ভাষা আছে সব নিলয় ব্যবহার করছে। অনু আর চাইছে জবাব দিতে, সে দেবে আর জবাব। কারণ নীল আর তার সম্পর্ক পবিত্র, ততটা পবিত্র যতটা পবিত্র থাকে কাফনের কাপড়।
নীলাপ্র বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করছে। একসময় গিয়ে নীলয় অনুকে ধাক্কা মারে। টাল সামলে নিয়ে অনু প্রতিবাদ করতে গিয়েও পারে না, চিৎকার করে ওঠে। কাজের মেয়ে ছাড়া কেউ ওকে ধরতে চাচ্ছে না, না ইরানা না ওদের মা। ওর শ্বশুর তো মসজিদে। নীল নীলয়ের মধ্যে ঝামেলা চলছে। এদিকে অনু চিৎকার করছে বারবার। রহিমা খালা মানে কাজের লোক চিৎকার শুনে দৌড়ে অনুর কাছে যায়। সে এতদিন নীলের মায়ের সাথে গ্রামে ছিল। বাবারা থামো এখন, বউরে হাসপাতালে নেওয়ান লাগবো, পানি ঠুসা বইরা গেছে। নীল দৌড়ে অনুর রুমে গিয়ে তাকে নিয়ে আসতে নিলেই নীলের বাধা দেয়। অনুর চিৎকারগুলো সাম্যর বুকে এসে লাগছে। দ্রুত সিঁড়ি বেরিয়ে উঠছে সে। ভেতরে গিয়ে দেখে অনু সোফায় বসে ব্যথায় কাঁদছে। সাম্যর মন ঠিক বলেছে, অনু ঠিক নেই। সে এসে হাত বাড়াতেই অনু শক্ত করে ধরল। কাউকে কিছু না বলেই অনুকে তুলে নিয়ে বাইরে পা বাড়ায় সে। নীলয় বাধা দেয়। সাম্য পেছন ফিরে যেভাবে তাকিয়েছিল সে দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা নীলয়ের সাধ্য নেই। নীল সাম্য দুজনে বেরিয়ে গেল অনুকে নিয়ে। রাস্তায় গিয়ে মসজিদের সামনে পায় নীল ও বাবাকে। উনিও গাড়িতে উঠে বসে। অনুর মাথায় হাত বুলিয়ে শান্ত করছে, কিন্তু অনুর চিৎকার ধীরে ধীরে বাড়ছে। রাস্তা যেন শেষ হচ্ছে না। অনুর ফুটফুটে ছেলে হয়েছে, মায়ের রং পেয়েছে, চোখগুলো ঠিক অনুর চোখের মতো। নীল এবং বাকি সবার অস্থিরতা কমেছে। নীল সাম্যর বাবা দুজনেই আজান দিলেন। সীমন্তিনী তো কোল থেকে ছাড়বেই না। সাম্য অস্থির হয়ে দাঁড়িয়ে ওটির সামনে। অনুকে কি করেছে? এত সময় লাগে নাকি? অপারেশন করা হয়েছে, তাও তো এত সময় লাগে না। সবার মধ্যে চিন্তা ধীরে ধীরে বাড়তে লাগলো। অনুর এরপতি 7 ব্যাগ ব্লাড লেগেছে। এতটা দুর্বল, ভয় হচ্ছে এবার। আশাকে বেরিয়ে আসতে দেখে সাম্য এগিয়ে গেল। অনু ঠিক আছে? কথা বলছেন না কেন? কখন বের করা হবে? কেবিনে দিয়ে দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে না বাবি নিজে বাঁচতে চায়। জানেন তো, পেশেন্টের মানসিক অবস্থার উপর চিকিৎসা অনেকটা নির্ভর করে। হয়তো যদি এমনটাই হয় আগুন জ্বালিয়ে দেবো আপনার হাসপাতালে, মনে রাখবেন। অনুকে কেবিনে দেওয়া হয়েছে। এক হাতে ব্লাড, অন্য হাতে স্যালাইন চলছে। সাম্য পাশে গিয়ে বসতে খেয়াল করলো অনু প্রচণ্ডভাবে কাঁপছে। সান্নিক উঠল নাকি? দৌড়ে গিয়ে আশাকে ডেকে আনে। আশ্চর্য, এই বাজে রকমের গরমেও অনুর কাঁপুনি কমছে না। সাম্য চলে যেতে নিলে অনু হাত উঁচু করে ওর হাত ধরল। স্যালাইন থাকার কারণে একটু ব্লাড এসে গেছে। সাম্য দ্রুত ওর হাত ধরে পাশে বসে অনুর মাথায় হাত রাখতেই অনুর দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। চোখ খুলে অস্পষ্ট স্বরে কিছু বলছিল। নীলয়ের সামনে দাও দাও করে আগুন চলছে। আগুন। সে অনুর সব কিছু পুড়িয়ে ফেলেছে, এমনকি অনুর মায়ের শাড়িগুলো। ওরকম নষ্টা জিনিসপত্র রাখা মানে নিজের ঘর অপবিত্র করা। নীলাপ্র মায়ের কাছে গিয়ে জানালো অনুর ছেলে হয়েছে, ঠিক নিলয়ের মতো। নীল ছবি পাঠিয়েছে। উনি কেঁদে উঠলেন। কেন এই মা মরা মেয়ের সাথে এমন করছে তার ছেলেটা? অনু যে পবিত্র সে জানে, কিন্তু ছেলের বিরুদ্ধে যেতে পারছে না। ফোন হাতে নিয়ে কয়েকবার চুমু দিল। উঁচু করে সে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। অনুর কথাগুলো শুনে সাম্যর মাথায় আগুন জ্বলছে। অনুর হাত ধরে বলল, তুই কি চাস? তুই বল। তুই ওর কাছে ফিরে যেতে চাস? নিলয় তোকে নিতে বাধ্য, আমিও করবো ওকে বাধ্য। আর তুই যদি ফিরতে না চাস তাহলে সে ব্যবস্থা আমি করব। তোর গায়ে ফুলের টোকা পড়বে না আজ থেকে। আমি সব ঠিক করে দেব, কিন্তু প্রমিস কর মরতে চাইবি না। তোর ছেলে হয়েছে অনু, তোর আহমাদ, তোর অংশ, ওর জন্য বাঁচবে। তুই নিজের পরিচয়ে বাঁচবি, আমার হতে হবে না তোকে। আমার নাম নিস না তুই। আমার কোনো আফসোস নেই, কিন্তু তুই হেরে যাস না। আমি বাঁচবো না তোর কিছু হলে। প্লিজ বুঝ, না হলে তুই আমার। তুই তো সেই দেবী যাকে ভালোবাসতে হলে স্পর্শ করার প্রয়োজন হয় না। সাম্যদা, আবার ছেলে? সীমন্তিনী ছেলেকে নিয়ে এলো। সাদা তোয়ালেতে পেঁচানো পিচ্ছি পুচ্ছি ছেলে। ও মা, ক্ষুধা লেগেছে নাকি? সাম্যই প্রথম দেখলো। এতক্ষণ তো চিন্তায় মাথায় কাজ করছিল না। সাম্যর কোলে সীমন্তিনী আগে দিল। আসসালামু আলাইকুম আহমদ, কেমন আছো বাবু সোনা? তুমি দীর্ঘজীবী হও। তোমার মায়ের সেই শক্তি লাঠি, সেই ভিত্তি হও যার জোরে সে বেঁচে থাকার সাহস পাবে। সাম্যর কথা কি বুঝলো সে কে জানে, তবে মুখ দিয়ে শব্দ করে সায় দিচ্ছে। সাম্যর মায়ের 2 চোখ ছলছল করে উঠল। অনুকে এই অবস্থায় দেখতে যে ভালো লাগছে না। আচ্ছা ভাই, এখন বাহিরে যা, বাবুকে শাল দুধ দেওয়া হয়নি। আর বাহিরে দেখ, আয়া খালার টাকার চাইছে। নীল তো নেই, মেডিসিন আনতে গেছে। বাবারা নামাজে, একটু দেখ তাদের টাকা। আমি পারলে আমার পুরো ব্যাংক ব্যালেন্স দিয়ে দেব। আর সব থেকে বড় পাওয়ার দিন আল্লাহ 2 হাত ভরে দিয়েছে, আমিও যতটা পারবো দেব। তার আগে অনুবল কি খাবি? পেট খালি হয়েছে নিশ্চয়ই, অনেক ক্ষুধা লেগেছে। যা পেট ছিল তোর। সাম্যর মা ছেলের মাথায় হালকা চাটি মেরে বলল,
এখন না, স্যালাইন চলছে, পরে রে বাবা, যখন খাবে বাসায় থেকে এনে দিব, এখন না। শ্যামও বাইরে চলে গেলেই মামি সাহায্য করে অনুকে বাচ্চাকে ফিডিং করতে। এদিকটায় নীল মিষ্টি কিনে এনে পুরো হাসপাতালে দিচ্ছে। নিলয়কে তারা কি ভুলে গেছে? মাঝরাতে অনুর ঘুম ভেঙে যায়, কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভালোভাবে তাকাতেই অনু ডেকে ওঠে, আম্মু, আম্মু সত্যি তুমি? এই আম্মু। হ্যাঁ মা, আমি আমার ছোট অনুমনি আজ মা হয়েছে, পুতুলের একটা পুতুল হয়েছে। জানিস তো মা, এখন তুই মা, এখন একটা ফুটে বাচ্চার মা তুই। তোকে এখন নিজের আগে বাচ্চার কথা চিন্তা করতে হবে। সমাজ যা বলে বলো মা, তুই জানিস তুই কতটা পবিত্র, আল্লাহ জানে তুই কতটা পবিত্র। কাউকে প্রমাণ করার দরকার নেই, তুই নিজেকে প্রমাণ কর মা। পুরুষ মানুষ ছাড়াও মেয়েরা বাঁচে। আবেগে চিন্তায় এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে ফুটফুটে প্রাণটার কোনো ক্ষতি হয়। আহামাদের খেয়াল রাখিস। আমার সোনা মা, ভালো থাকিস মা, আল্লাহ হাফেজ। অনুর ঘুম ভেঙে গেছে। স্বপ্ন ছিল, মা এসেছিল। আম্মু এতদিন পর, প্রায় 4 বছর পর মাকে স্বপ্নে দেখলো। শেষ দেখেছিল বিয়ের আগের রাতে, আবার আজ। আম্মুর কিসের জন্য সতর্কতা দিয়ে গেল? অনুর কি সামনে খুব বিপদ নাকি? সকাল গড়িয়ে বিকেল, সবাই আসবে একটু পর। অফিসে ব্যস্ত, মামি ছিল এতক্ষণ, একটু আগে বেরিয়ে গেল। শ্যাম্য আসছে, অনু সবে চোখ বন্ধ করেছে। পাশে আহমাদ ঘুমিয়ে আছে। কেমন আছো অনু? ভাবি এসো। ভালো। আমি আসলে ভনিতা বাদ দিয়ে বলে ফেলি, নিলয় নিচে অপেক্ষা করছে। এই যে ডিভোর্স লেটার পাঠিয়েছে, তুমি সাইন করে দাও। খাবার টেবিলে বসে আছে ইমরুল। সারাদিন আজ বাইরে ছিল। একমাত্র বোনের জন্য কোনো কষ্টই কষ্ট মনে হয় না। হ্যাঁ রে ইমু, সারাদিন কই ছিলি? মা, রায়ানের কাছে গিয়েছিলাম। কে? তোর উকিল বন্ধু হঠাৎ তোর কাছে? কাল রাতে ইরা কল দিয়েছিল তার দরকারে। কেন? ইরা ঠিক আছে তো? নিলয় নাকি ওর বউকে তালাক দিব, তাই ডিভোর্স লেটার রেডি করতে। ই আল্লাহ, কি বলিস? মেয়েটা বলো না মা, পেটে বাচ্চা নাকি নিলয় না নীলের। সবাই সন্দেহ হয়েছিল, কাল এখান থেকে গিয়ে হাতে নাতে ধরছে। না বাবা, এটা মানতে পারলাম না। মেয়েটা কত ভালো আমি জানি, অমন মেয়ে এত খারাপ কাম করার পারেই না। তাহলে কি আর মা, আমার তোমার কথায় তো আর দুনিয়া চলে না। হ্যাঁ রে বাবা, সত্যি তালাকনামা বানাইয়া দিছস। এতক্ষণে হয়তো ওরা হাসপাতালে চলেও গেছে। কাল নাকি বউয়ের ছেলে হয়েছে। আরে কি করছিস আমাকে বলবি না? স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, তাই তালাক? না না, এটা ঠিক না। মা, এরা সবটা জানে, ও জেনে ভুল করবে না। আর ইরার খুশি সব থেকে বড়। হাত দিয়ে উঠে গেল ইমরুল। ওর মা দ্রুত ঘরে গিয়ে নীলাশাকে কল দিচ্ছে। আর ছেলে যে এত বড় কাজ করতে যাচ্ছে তারা জানে তো, এত অন্যায় ধর্মে সইবে না। রান্নাঘর থেকে সব শুনলো ইরার ভাবি। সে সবটা জানে, এসব কাজ ইরার করা। আজ যদি কিছু না করে তবে সে নিজেই মুখ দেখাতে পারবে না। নীলাকে বোঝানোর ক্ষমতা ওর নেই, তবে নীলাভ্র ভাই সবটা বুঝতে হয়তো। দ্রুত কল দিল সে নীলাভ্রকে। শ্যাম্য আশা কেবিনের বাইরে দাঁড়িয়ে ইরার কথা স্পষ্ট শুনতে পাচ্ছে। ভেতরে গিয়ে দাঁড়াতেই ইরা উঠে দাঁড়ালো। কেন যেন এই শ্যাম্য লোকটাকে ইরা বড্ড ভয় পায়। শ্যাম্যর হাতে রাখা ফ্লাক্স, ফ্রুট আর টিফিন ক্যারিয়ার ঠিক জায়গায় রেখে ইরা সামনাসামনি হলো। বসুন মিস ইরা, এবং আপনার কুলাঙ্গার দেবরকে কল দিয়ে আসতে বলুন। দেখুন, আমি এখানে বসতে আসিনি, আর নিলয় আসবে না। আসার হলে আগেই আসতো। বিয়ের সময় কি আপনি ওরু হয়ে এসেছিলেন? মানে? ওকে আসতে বলুন, যা কথা সামনাসামনি হবে। এরা উপায় না পেয়ে নিলয়কে কল দেয়। এদিকে মোটামুটি সবাই এসেছে। অনু চুপচাপ বসে আছে ছেলেকে কোলে নিয়ে। এই দিন নিয়ে কত স্বপ্ন ছিল ওদের। বাবুকে আমি আগে কোলে নিব। কেন? আমার ছেলে আমি নিব। পেটে রাখছি আমি, সো আমি নিব। সমস্যা নেই, আমি তোমাকে সহ নিবনি। আচ্ছা শোনো সানশাইন, বাবুকে প্রথম দেখলে না কি কিছু দিতে হয়? এমন কোন হাদিস নেই। কিন্তু আমি দিব। আমাদের বাবু হওয়ার পর আমি তোমাকে সব থেকে সেরা গিফটটা দিব। হ্যাঁ, নিলয় দিয়েছে সব থেকে সেরা গিফট, ডিভোর্স লেটার। সাম্যদা পেপারটা দাও, আমি সাইন করে দিচ্ছি। অনু, তুই শিওর? হ্যাঁ আমি শিওর শিমুদি, ভাবার কিছু দেখছি না। এখন ভাবার অনেক কিছু আছে, তুই একা না, এটা ভুলিস না। আমি জানি আমি একা না, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য। আমি একা সব সহ্য করেছি, অপবাদ অত্যাচার সব কিছু। এখন আর না। আমার সন্তানের জন্ম পরিচয় নিয়ে না, আমি মানব না। অনু